আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা একটু সূচকের অবস্থান দেখে নিব, কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং হারিয়েছে সেটাও দেখে নিব, এবং দিন শেষে টার্নওভারের যে পরিমাণ সেটা দেখে নিব। আমরা যেটা দেখেছি যে সারাদিন জুড়ে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হয়েছে, এবং আজকে টার্নওভার যেটা বলছিলাম যে টার্নওভারের অবস্থানও খুবই একেবারে কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে আজকে। আপনারা দেখছেন 19 পয়েন্ট নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 5784 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। 236টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা দেখছেন 121টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 32টি। এবং টার্নওভার যেটা বলছিলাম যে টার্নওভারও কিন্তু স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখছেন মাত্র 780 কোটি 63 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার ডিভাইসটা মিউট করা। জি, এখন শুনতে পাচ্ছেন? জি, জানতে চাচ্ছিলাম যে এই যে মার্কেটের আজকে অবস্থান, সপ্তাহের প্রথম কার্যদিবস, স্বভাবতই বিনিয়োগকারীদের একটা ভালো একটা প্রত্যাশা থাকে যে নতুন সপ্তাহ ভালো একটা মুভমেন্টের মধ্য দিয়ে শুরু হবে, কিন্তু সূচকের পতন, টার্নওভার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও একেবারে কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কিভাবে দেখছেন এটা? এটা আসলে জিনিসটা ট্রিগার করেছে আপনার এই ইরান ওয়ারটা আবার এসকেলেট করার জন্য। এটা গত সপ্তাহ থেকে আপনি দেখবেন যে গত বৃহস্পতিবারও মার্কেটে একটা ভালো দরপতন ছিল, এবং তার মানে গত সপ্তাহ থেকে এটা কিছুটা সিমটম পাওয়া যাচ্ছে। মেজর রিজন হচ্ছে আমাদের ইউএসএ ইরানের ওয়ার সিচুয়েশন, এবং সেটা কিছুটা ইন্টেন্সিফাই হয়েছে, কিছুটা বেড়েছে এটার তীব্রতা। আর সবচেয়ে বড় যে ইম্প্যাক্টটা হয় তেলের দামটা, অয়েল প্রাইসটা আপনি দেখবেন যে এটা $100 আবার ছাড়িয়ে গিয়েছে, এবং এটা কিন্তু $70 ঘরে চলে আসছিল। তো অয়েল প্রাইসের ইম্প্যাক্টটা আসলে আমাদের ইকোনমিতে একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে। এবং এটা যেহেতু আমরা ফেব্রুয়ারির শেষ থেকে যখন যুদ্ধটা হয়, এবং মার্চে যখন অয়েল প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট প্লাস অয়েল ক্রাইসিস এই ইস্যুগুলো আমরা যখন লক্ষ্য করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে বাজারে একটা কারেকশন বা একটা প্যানিক হয়ে গেছে। আমার কাছে মনে হয় সেই জিনিসটারই কন্টিনিউশন দেখা গিয়েছে এই ইয়েতে। বর্তমান যে ওয়ার সিচুয়েশন এখানে, সেটারই কারণে আমার ধারণা যে এখন এই মার্কেটের একটু শেকি বা মার্কেটের এই পতনটা আমি মনে করি সেখান থেকে হয়েছে। সেই সাথে ইন্ডেক্সও কিছুটা র্যালি হওয়া ছিল, অনেকের এখন প্রফিট নেওয়ার একটা সুযোগ ছিল, তো সেই কারণে প্রফিট টেকিংটাও একটু সহজ হয়েছে বা সেল প্রেশারটা এসেছে। এটা আমি মনে করি মূল কারণ। জি, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে অনেক কোম্পানি হচ্ছে তাদের বোর্ড মিটিং এর অ্যানাউন্সমেন্ট করেছে, ডেট অ্যানাউন্সমেন্ট করেছে। অনেক কোম্পানির হচ্ছে সেকেন্ড প্রান্তিক ঘোষণা করা হয়েছে। তো এখানে একজন বিনিয়োগকারী স্বভাবতই কিন্তু হচ্ছে একটা প্রতিষ্ঠানে বিনিয়োগের পূর্বে সেটা কিন্তু অবজারভেশনে রাখে। তো সেটাই কি বড় কারণ না? মানে আমি জিনিসটা ঠিক বুঝতে পারিনি, অবজারভেশনে রাখার জন্য পতনের কারণ কিনা তাই জানতে চাচ্ছেন? না, আমি জানতে চাচ্ছিলাম একজন বিনিয়োগকারী যখন কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করবেন, তো সেই কোম্পানির যদি ইপিএস এর সেকেন্ড প্রান্তিক ঘোষণার একটা সময় চলে আসে, বোর্ড মিটিং এর তারিখ আসে, তো সেক্ষেত্রে আসলে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কেমন সেটা দেখার পরেই তো সে বিনিয়োগে আগ্রহী হবে। আসলে একটা কোয়ার্টারের আর্নিং এর উপর যে পুরো বিনিয়োগ ডিসিশন চেঞ্জ হয়ে যায় সেটা আমি বলবো না। কারণ দেখেন একটা ভালো কোম্পানি, তার অনেক সময় কোনো একটা কোয়ার্টার আশানুরূপ না আসতে পারে। আশানুরূপ না আসলে তখন হয়তো কিছুটা প্রফিট টেকিং বলবো না, কিছুটা কারেকশন হয়, কিছুটা সেল প্রেশার আসে। আবার যখন খুব ভালো আর্নিং আসে তখনও দেখা যায় সেটার প্রাইস বেড়ে যায়। কিন্তু আপনার যে শক্ত যে কোম্পানিগুলো, এগুলাতে প্রতি কোয়ার্টারলি যে তারা আর্নিং একইভাবে একই রকম গ্রোথ শো করে আসবে সেটা আসলে তো হয় না, যেটা আমরা হিস্ট্রি দেখে আসছি। এবং এই ধরনের কোম্পানিগুলোতে আপনি দেখবেন যে খুব বড় কোনো শক না আসলে বা বড় কোনো সারপ্রাইজ না আসলে তখন একটা প্রাইসে যে একটা ম্যাসিভ একটা মুভমেন্ট হয় সেটাও হয় না। এটা বিনিয়োগকারীরা সবসময় আসলে নজরদারিতে রাখেন, এবং আমাদের তো আসলে প্রতি 3 মাস অন্তরই দেখা যাচ্ছে কোয়ার্টারলি আর্নিং আসছে, এটা একটা অনগোয়িং প্রসেস। তো এই সময়টাতে মার্কেটে একটা মুভমেন্ট হবে আর্নিং এর উপর ডিপেন্ড করে, সেটা ঠিক আছে। বাট এটা আর্নিং গুলা মানে বর্তমানে যে বাজারের এখন এই মোমেন্টে যে প্রধান যে ইস্যুটা, আমি এটা মনে করি হচ্ছে এটা একটা ম্যাক্রো গ্লোবাল ম্যাক্রো ইস্যু।
এখন এখন একটা ওয়ার্ডটা নেই, এখন মানুষজনের একটা কনসার্ন, যেহেতু এই জিনিসটার প্রভাবটা মানুষ দেখেছে, বিনিয়োগকারীরা দেখেছে গত মার্চ মাসে। এবং যদিও আমরা আশাবাদী, যেটা দেখলাম যে এখন একটা ওয়ার এই মোমেন্টে বন্ধ আছে, একটা যুদ্ধবিরতি আছে এবং একটা চুক্তির দিকে আগানোর চেষ্টা করছেন তারা। এবং কিছুটা মনে হচ্ছে যে অবস্থা উন্নতি হতে যাচ্ছে, বাট এই সময়টা তো অনেকে আমি মনে করি যে একটা ওয়েট এন্ড সি পলিসিতে আছে। আর আপনি যেটা বলেন আর্নিং এর জন্য আমার যেটা মনে হয়, সেটাতে জুন এন্ড কোম্পানিগুলোতে বিশেষ করে ইয়ার এন্ড চলে আসছে এবং ইয়ার এন্ড ডিক্লারেশনও সামনে আসা শুরু হবে। এই পিরিয়ডটাতে অনেক স্টকই ভালো পারফর্ম করবে এবং তাদের সেটা রিফ্লেকশন প্রাইসেও পড়বে। আবার অনেকে অত ভালো পারফর্ম করবে না, সেটা রিফ্লেকশনও প্রাইসে পড়বে। সেটাতে প্রভাব অবশ্যই লাগবে। কিন্তু নর্মালি হচ্ছে একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ, বেশ কিছু প্রতিষ্ঠান হচ্ছে এরই মধ্যে হচ্ছে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে, ইপিএস তাদের হচ্ছে সেটা তারা প্রকাশ করেছে। কিন্তু টানা একটা কোম্পানিতে বিনিয়োগের পূর্বে হচ্ছে তারা একটা যে ইপিএস এর যে পরিমাণ, যে মিনিমাম হচ্ছে 3 বছর 5 বছরের ইপিএস কিন্তু তারা দেখে, তারপরেই কিন্তু বিনিয়োগ করে। তো যেখানে যদি যে ইপিএস প্রকাশের সময়, এই সময়টাতে তো কোম্পানির বিনিয়োগকারীদের একটা অবজারভেশনে থাকার সময় থাকে। হ্যাঁ, অবজারভেশন তো আছে। এটা আসলে বিনিয়োগকারীরা সবসময় অবজারভেশন রাখে। একটা দেখেন কোম্পানি স্পেসিফিক অবজারভেশন, একটা হচ্ছে ম্যাক্রো অবজারভেশন। মার্কেট যখন র্যালি করে তখন দেখা যায় যে কোম্পানিগুলো বন্ধ কোম্পানি আছে, এগুলো প্রাইসও দেখা যায় অনেক ডবল হয়ে যায়, 100% বেড়ে যায়। হ্যাঁ, তখন তার ইপিএস নেগেটিভের থেকে আরো নেগেটিভ আসতে থাকে, তারপরে দেখা যায় র্যালি করে। আবার দেখা যায় মার্কেট যখন পড়তে থাকে সেই সময় দেখা যায় ওভারঅল মার্কেট যদি সেন্টিমেন্ট দুর্বল থাকে, তখন খুব ভালো ইপিএস দেওয়ার পরও দেখা যায় যে সেই কোম্পানিগুলো প্রাইসও কারেকশন হচ্ছে। এটা হিস্ট্রিক্যালি হয়ে আসছে, এগুলো ডাটা আপনারা চেক করলেই আমরা সবাই দেখতে পাই। গ্রামীণ ফোনের শেয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার, এগুলো ম্যাসিভ কারেকশন হয়েছে দুর্বল মার্কেটে। তো ইপিএস অনেক সময় ভালো থাকার পর বা এভাবে অতটা খারাপ না হওয়ার পর, তো একটা গ্লোবাল মার্কেট, মানে সরি গ্লোবাল না, ওভারঅল মার্কেট যদি কখনো দুর্বল থাকে আবার স্ট্রং থাকে, তখন দেখা যায় অনেক সময় কোয়ার্টারলি ইপিএস এর প্রভাবটা ওইভাবে কাজ করতে পারে না, সেটা তখন পেন্ডিং থেকে যায়। সেই ইফেক্টটা পরে পায় বিনিয়োগকারীরা যখন মার্কেট কিছুটা স্টেবল হয়। তো আমার কাছে মনে হয় যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবে এবং ভালো কোম্পানিতে ভালো ইপিএস যদি আসতে থাকে, গ্রোথ আসতে থাকে, সেটা রিটার্নটাও আসবে। কিন্তু ওভারঅল বাজার পরিস্থিতি যদি দুর্বল থাকে বা সবল থাকে, সেটা ইম্প্যাক্টটা অনেক সময় দেখা যায় এই ইমিডিয়েট যে ইপিএস এর ডিক্লারেশন বা ডিভিডেন্ড ডিক্লারেশন, সেটাকে তখন অনেক সময় ওইভাবে প্রকাশ হতে দেয় না মার্কেটে। জি, আরেকটা বিষয়, যে বেশ কিছু সিদ্ধান্ত আসলে বাজারে একসাথে এসেছে, সেটা বলতে পারেন হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেম, তারপরে মার্জিন লোন বিধিমালা, আরও বেশ কিছু বিষয় কিন্তু একসাথে আসলে বাজারে প্রভাব পড়েছে। তো সেটা কি বিনিয়োগকারীদের উপরে কোনো প্রভাব ফেলছে এই বিষয়টা? আমি তো আসলে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা থেকে, আমি এগুলো সবগুলো পজিটিভই বলবো। কারণ মানে এখন সবকিছুরই প্রস এন্ড কনস থাকে। যেমন ইন্টারডে ট্রেডিং যেটা বললেন, এটাতে শুরুতে যেটা বলা হয়েছে যে প্রথমে ডিএসপি 30 স্টকগুলো নিয়ে করা হবে, যে স্টকগুলো তুলনামূলকভাবে মূল্যভিত্তি সম্পন্ন এবং লিকুইডিটি ভালো, লেনদেন হয় ভালো, সেই কোম্পানিতেই ফার্স্টে ইন্টারডে ট্রেডিং শুরু করা জি, হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী চাইলে সকালে একটা শেয়ার কিনে আবার দুপুরে বিক্রি করে দিতে পারে বা 1 ঘন্টা পরে সে বিক্রি করে দিতে পারে। তো এই জিনিসটাতে আসলে যেটা হবে যে যে কোনো কোম্পানি কিন্তু তখন লিকুইডিটি অনেক বেশি বেড়ে যাবে, বাজারে লেনদেন বেড়ে যাবে আশা করা যায়। কারণ এবং একটা অ্যাসেটও দেখেন আকর্ষণীয়তা তখন বাড়ে যখন সে অ্যাসেটের লিকুইডিটি বেড়ে যায়। যদি এমন হতো আমাদের এখানে বলা হতো তুমি একটা শেয়ার কিনলে 1 বছর বিক্রি করতে পারবা না, তখন শেয়ার মার্কেট অনেকেই বিনিয়োগ করতে তখন সে কি ফিল করতো যে আমি 1 বছর টাকাটা আটকে থাকবো, আমি দরকার হলে বিক্রি করতে পারবো না। এটা এখন 2 দিন হলে একরকম আকর্ষণ, যখন বলবে 2 দিন না, তুমি 10 মিনিট পরেই সেল করে দিতে পারবা, তখন কেউ কিন্তু এই টেনশন করবে না যে আমার যদি বিকালেও বা একটু পরও মনে হয় টাকার দরকার হচ্ছে, বা কোম্পানি কোনো কিছু ফান্ডামেন্টাল আমি মনে হলো যে চেঞ্জ হয়ে গেল, আমি ইমিডিয়েট কোনো নিউজ আসলো বা আমার প্রয়োজন হলো, আমি এটা বিক্রি করে দিতে পারবো। তো এই অ্যাসেটে কিন্তু তখন দেখা যায় আকর্ষণীয়তাটা আরো বেড়ে যায়, যখন লিকুইডিটি যত শর্টার পিরিয়ড হয় তত মানুষ আকর্ষণ বোধ করে এবং এটাতে বাজারে লেনদেন বাড়বে। জি, আর এই ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমে হচ্ছে লেনদেন বাড়বে, এবং আমরা এটাও জানি যে আন্তর্জাতিক পর্যায়ে বা ওয়ার্ল্ড যেটা হচ্ছে অন্যান্য মার্কেটগুলোতে, সেখানে কিন্তু এই সিস্টেমটা চালু রয়েছে। কিন্তু আমাদের এই মার্কেটটা আসলে কতটা হচ্ছে ক্যাপাবল এই ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমের জন্য? আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আপনারও হয়তো জানার কথা, যে অনেক বিনিয়োগকারীর মধ্যে কিন্তু এটা নিয়ে একটা ভিন্ন মত রয়েছে। একটা খুব সুন্দর কোশ্চেন করছে, মানে প্রথম পার্টটা যেটা বললেন যে আমাদের বাজারের জন্য এটা কতটা আসলে অ্যাপ্লিকেবল।
এটা আমি এই জন্য আমি মনে করি যেটা বাজার এখন পুরোপুরি চালু করার জন্য আমাদের বাজার এখনো প্রস্তুত না। তো সেই কারণে DS-30 দিয়ে চালু করাটা আমি মনে করি সেটা রাইট ডিসিশন এবং গুড ডিসিশন। আর এটা নেগেটিভ জিনিস যেটা অনেক বিনিয়োগকারী যেটা নিয়ে সংখ্যা প্রকাশ করছেন সেটা না আমিও মনে করি, জিনিসটাতে আমিও পার্সিয়ালি এগ্রি করি যে আমাদের বাজার এখন অনেক বেশি স্পেকুলেটিভ হয়, অনেক বেশি ম্যানিপুলেশন হয় এবং দেখা যায় বন্ধ কোম্পানি বা খুব দুর্বল কোম্পানিগুলো নিয়ে দেখা যায় যখন বাজার একটু ভালো থাকে এখানে সবচেয়ে বেশি ম্যানিপুলেশন বা দাম মানে প্রাকৃতিক কৃত্রিম ভাবে দাম বাড়ানোর ঘটনাগুলো অনেক বেশি হয়ে থাকে। তো এই যখন ইন্টারডে ট্রেডিং হবে তখন আমার কাছে ধারণা যে এগুলো করার সুযোগটা আরো বৃদ্ধি পাবে এবং বাজারে লেনদেন বাড়া মানে যে বাজারের গভীরতা বৃদ্ধি পাওয়া তা না। বাজারের গভীরতা বৃদ্ধি পাওয়ার জন্য মূল জিনিস হচ্ছে এটা সুশাসন এবং হচ্ছে ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসা, যেটা নিয়েও আমি বিশ্বাস করি যে এসিসি কাজ করে যাচ্ছে এবং কাজ হবে। জি, তো আমরা একেবারে এই শেষে চলে এসেছি। একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে বড় বিনিয়োগকারী যারা আছেন তারা কি সাইড লাইনে? মোমেন্টে আমার কাছে মনে হচ্ছে কিছুটা সাইডলাইনে থাকাটা স্বাভাবিক, কারণ এই যেটা বললাম যে গ্লোবাল সিচুয়েশনের কারণে আমার মনে হয় তারা একটা ওয়েট এন্ড সি পলিসিতে আছে এবং যুদ্ধ পরিস্থিতিটা তারা অবজার্ভ করছে, আমার কাছে যেটা মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।